বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে 31শে মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না। তবে গণপরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 15ই জুন পর্যন্ত। বাংলাদেশে 50 শয্যার বেশি সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালকে কোভিড বা অন্য যে কোনো রোগের চিকিৎসা করতে হবে, সরকারি নির্দেশ জারি। করোনা পেশেন্টের সংখ্যা কিন্তু দেশে এখনো বাড়ছে। আর একটা সমস্যা দেখা দিয়েছিল যে বিভিন্ন হাসপাতালে অন্যান্য রোগী যারা আছে তাদেরকে নিতে অনাগ্রহ দেখাচ্ছিল যে কোভিড আছে কিনা টেস্ট করে নিয়ে আসো। রোগীরা কিন্তু কিছু কষ্ট পাচ্ছিল, আমরা অভিযোগ পাচ্ছিলাম। মুম্বাই কেন ভারতে করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠল এবং হংকংয়ে আজও চীন বিরোধী সহিংস বিক্ষোভ, এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আনোয়ার। বাংলাদেশে 31শে মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না। 1 জুন থেকে অফিস আদালত খুলে যাচ্ছে বলে বিবিসিকে জানিয়েছেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে গণপরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 15ই জুন পর্যন্ত। করোনা ভাইরাস সংক্রমণ রোধে 26শে মার্চ প্রথম সরকার 1 সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করে। তবে পরে সেই ছুটির মেয়াদ 6 বার বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাতে ঢাকার স্টুডিও থেকে এখন আমার সাথে যোগ দিচ্ছেন সাইদুল ইসলাম। সাইদুল, এই সিদ্ধান্তের বিস্তারিত কতটুকু জানতে পেরেছেন? শাকিল, এই বিষয়টি আজ আমাদের জানিয়েছেন বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 30শে মের পর থেকে আর সাধারণ ছুটি বাড়ানো হবে না। তবে 15ই জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কয়েকটি শর্ত সবাইকে পালন করতে হবে। যেসব অফিস আদালত খুলবে সেখানে স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। এছাড়া গণপরিবহন, বাস, রেল বা লঞ্চ সহ যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে। তবে বিমান সংস্থাগুলো তারা তাদের স্বাস্থ্যবিধির নিয়ম মেনে এগুলো চালু করতে পারবেন। বয়স্ক, অসুস্থ, গর্ভবতী মহিলাদের কর্মস্থলে যোগদানে বিরত থাকতে বলা হয়েছে। আর কর্মস্থলে যাওয়ার জন্য কোনো অফিস যদি চায় তাহলে তার পরিবহন চালু করতে পারবে। মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে নামাজ ও ধর্মীয় প্রার্থনা চলবে। আরেকটি বিষয় জানানো হয়েছে যে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াতের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন জেলার প্রবেশমুখে চেকপোস্ট থাকবে। এছাড়া রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত মানুষজন বাইরে বেরোলে শাস্তির মুখোমুখি হতে পারেন। সাইদুল, মানে যুক্তি কি দিচ্ছেন, এখন এই সিদ্ধান্ত কেন? শাকিল, প্রতিমন্ত্রী বলছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে সীমিত পরিসরই তারা অফিস আদালত এবং ব্যবসা বাণিজ্য খোলার এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং শাকিল, আপনাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে কিন্তু বলেছিলেন যে বিশ্বের কোনো দেশের মতো বাংলাদেশও যেহেতু একটি উন্নয়নশীল দেশ, তারা অনির্দিষ্টকালের জন্য এভাবে লকডাউন বা এভাবে সাধারণ ছুটি চালিয়ে যেতে পারে না। তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন যে করোনা ভাইরাসের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমনটা বলছে যে করোনা ভাইরাসের মতো মহামারীকে সঙ্গে নিয়ে হয়তো আগামী দিনগুলোতে আমাদের তারই আমরা একটা প্রতিফলন দেখছি এই সিদ্ধান্তের ভেতর দিয়ে আজকে। আপনি ঠিকই বলেছেন। এই বিষয়ে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। সাইদুল, আপনাকে ধন্যবাদ। ওদিকে বাংলাদেশে 50 বা এর বেশি শয্যা আছে এমন সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারকে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতি বলছে তারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাসোসিয়েশন বলছে এই সিদ্ধান্ত আরও বড় দুর্যোগ তৈরি করতে পারে। ঢাকা থেকে রাকিব হাসনাত। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে শনাক্তদের চিকিৎসায় কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছিল সরকার। তখন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে করোনা রোগীদের চিকিৎসার বিষয়টি তাদের উপরই ছেড়ে দেওয়া হয়েছিল। এখন সংক্রমণের 2.5 মাস পরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 50 বা এর চেয়ে বেশি শয্যা আছে এমন সব প্রতিষ্ঠানকেই কোভিড-19 ও নন কোভিড রোগীদের আলাদা চিকিৎসা দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম বলছেন, শুরুতে তাদের ধারণা ছিল করোনার সংক্রমণ খুব বেশি না বাড়লে নির্দিষ্ট হাসপাতালগুলোই চিকিৎসার জন্য যথেষ্ট হবে। করোনা
করোনা পেশেন্টের সংখ্যা কিন্তু দেশে এখনো বাড়ছে। আর একটা সমস্যা দেখা দিয়েছিল যে দেশের বিভিন্ন হাসপাতালে অন্যান্য রোগী যারা আছে তাদেরকে নিতে অনাগ্রহ দেখাচ্ছিল যে কোভিড আছে কিনা টেস্ট করে নিয়ে আসো। আবার তারা কোভিড হাসপাতালে গেলে বলতো যে তুমি পজিটিভ না হয়ে থাকলে কেন নেব। এরকম বিভিন্ন কারণে আমাদের রোগীরা কিন্তু কিছু কষ্ট পাচ্ছিল, আমরা অভিযোগ পাচ্ছিলাম। এই দুইটাকে মাথায় রেখে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা দেখলাম যে সমস্ত হাসপাতালে 50 বেড আছে অথবা তার চেয়ে বেশি বেড আছে, এমন সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালেই যদি আলাদা ইউনিট করে কোভিড এবং নন কোভিড পেশেন্টদেরকে দেওয়া যায় ট্রিটমেন্ট, তাহলে হয়তো রোগীদের সাফারিংস কমবে। মূলত সেই প্রত্যাশা থেকে এই আদেশটা করা হয়েছে। দেশে 69টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সারা দেশের 400-রও বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এখন 50 শয্যা হয়ে গেছে। এ ধরনের হাসপাতালের সংখ্যা প্রায় 600। আরও বড় ক্লিনিক বা হাসপাতাল যা আছে তাতে করে দেশের সব করোনা রোগীদের চিকিৎসা ভবিষ্যতে দেওয়া সম্ভব হবে বলে দাবি করছেন মিস্টার ইসলাম। যে দেশের টোটাল যে কোভিড পেশেন্ট তাদের সকলের অ্যাকোমোডেশন হবে এবং পেশেন্ট যদি আরো দুর্ভাগ্যক্রমে বেড়েও যায় তারপরেও অ্যাকোমোডেশন হবে। এখন ওই হাসপাতালগুলোর এবং হাসপাতাল কর্মরত মানুষগুলোর সিনসিয়ারিটির উপর নির্ভর করবে তাদের ভালো চিকিৎসা। তবে সব হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পৃথক হলেও একযোগে কোভিড-19 ও নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিতে রাজি নয় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. মুবিন খান বলছেন, সরকারের উচিত এ সিদ্ধান্ত পর্যালোচনা করা, কারণ তিনি মনে করেন এটি পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। আমরা বলতে চাই যে সমস্ত হসপিটালে 2টা বিল্ডিং আছে অথবা যে সমস্ত হসপিটালে একটা বিল্ডিং 2টা এন্ট্রি আছে সেখানেও কিন্তু এইটা করা যেতে পারে, কিন্তু ঢালাওভাবে কোনো ক্রমে এটা করা ঠিক হবে না। হার্টের পেশেন্ট, কিডনির পেশেন্ট, লাংয়ের পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট যেখানে রয়েছে সেখানে যদি এটা স্প্রেড হয় এটা হবে বিপজ্জনক। এই বিষয়টাকে আরো গভীরভাবে পর্যালোচনা করা দরকার। তবে সে পর্যালোচনার আগে এখন সরকারি নির্দেশ অনুযায়ী করোনা রোগীদের চিকিৎসা তারা শুরু করবেন কিনা সে প্রশ্নের সরাসরি কোনো উত্তর তিনি দেননি। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মাইনুল্লাহ হোসেন বলছেন, তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই নির্দেশনা এসেছে গতকালকে, কিন্তু আমরা গত 10-12 দিন আগেই মিটিং করেছি। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি 50 শয্যার উপরে যেসব হাসপাতাল আমাদের আছে এই সার্ভিস দিতে হবে। 50-এর মধ্যে আমরা ভাগ করতে পারি, সব 50-এ 50 না, 50-এর মধ্যে যার পক্ষে যতটুকু সম্ভব, বাট আমাদেরকে এই কোভিড পেশেন্ট, করোনার পেশেন্ট ভর্তি করতে হবে, চিকিৎসা দিতে হবে। সরকারের সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করে আমাদেরকে কাজ করে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এর মধ্যে কয়েকটি প্রাইভেট হাসপাতাল করোনা রোগীদের ভর্তি শুরু করেছে বলে তথ্য দিয়েছে রাকিব হাসনাত। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এখন সে দেশের সবচেয়ে বড় করোনা ভাইরাস হটস্পটে পরিণত হয়েছে। মুম্বাইতে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা 31,000-এরও বেশি, যা ভারতে মোট আক্রান্তের 20%। আর সারা দেশে প্রতি 4টি কোভিড-জনিত মৃত্যুর অন্তত একটি ঘটছে মুম্বাইতে। কিভাবে মুম্বাইয়ের এই শোচনীয় অবস্থা হলো? দিল্লি থেকে জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। মার্চ মাসের 11 তারিখে মুম্বাইতে প্রথম 2 জন করোনা রোগী শনাক্ত হন। এরপর গোটা মার্চ জুড়েই মুম্বাইতে রোজ গড়ে 2-3 জন করে রোগী শনাক্ত হয়েছেন, যাদের বেশিরভাগেরই কোনো না কোনোভাবে বিদেশ সফরের সঙ্গে সম্পর্ক ছিল। তবে মার্চের 24 তারিখে যখন সারা ভারতে লকডাউন ঘোষিত হলো, তখনও কিন্তু মুম্বাইয়ের অ্যাটিটিউড বা মানসিকতা ছিল ঢিলে ঢালা। और जो लोग पार्क में वॉक करने के लिए निकल लिए ना, फूफा जी के घर पे जा रहे हैं, बर्थडेज मना रहे हैं, टर्फ पे दोस्तों के साथ क्रिकेट खेल रहे हैं, गर्मियों की छुट्टियां नहीं चालू हो गई हैं, कुछ तो शर्म कर लो। বলিউড তারকা কার্তিক আরিয়ান সে সময় একটি ভ্লগ পোস্ট করে মুম্বাইকারদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা যারা এখনো পার্কে যাচ্ছেন, আত্মীয়দের বাড়ি বেড়াতে যাচ্ছেন, জন্মদিনের পার্টি করছেন বা টার্ফে ক্রিকেট খেলছেন, আপনাদের কি লজ্জা শরম নেই? মুম্বাইয়ের আসল করোনা স্ট্রেস শুরু হলো এপ্রিলের 1 তারিখে, যখন ধারাভি বস্তিতে একজন ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেলেন। পৃথিবীর সবচেয়ে ঘিঞ্জি এই বস্তিতে মাত্র 1 বর্গমাইলের ভেতর 10 লক্ষেরও বেশি লোকের বাস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে মুম্বাইতে জনসংখ্যার ঘনত্ব বিশ্বের 2য় সর্বোচ্চ, আর বিশেষজ্ঞরা বলছেন মুম্বাইকে এখন সেটারই মূল্য চোকাতে হচ্ছে। In Mumbai, we have many hotspots, and it's not really surprising. If you see many of these areas in Mumbai, they are very, very crowded. ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ন্যাশনাল চেয়ার ডক্টর নীলিমা ক্ষীরসাগর বলছিলেন, মুম্বাইতে যে এতগুলো হটস্পট তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই শহরের বহু এলাকাতেই মানুষ গাদাগাদি করে থাকে। বস্তিগুলোতে অভিবাসী শ্রমিকদের সংখ্যাই বেশি, অবকাঠামোও খুব দুর্বল।
এর আগে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিও বারবার এখানে হয়েছে। ধারাভি, চিতা ক্যাম্প বা শিবাজীনগরের মতো ঘিঞ্জি এলাকায় কিভাবে মানুষ বারবার হাত ধোবেন, স্যানিটাইজ করবেন? ফেস মাস্ক যদিও বা পরলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা তো অসম্ভব। People may wear a mask, but social distancing is not possible. Such a huge crowd, and the government of Maharashtra have called for 20 companies of Central Armed Forces. Why they are not using it? মুম্বাইয়ের বিজেপি নেতা কিরিট সোমাইয়া আবার অভিযোগ করছেন, শহরের নানা জায়গায় বাজারে প্রচুর ভিড় হচ্ছে, অথচ রাজ্য সরকার 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে এনেও তাদের কাজে লাগাচ্ছে না। ঈদের আগে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বাজার বসতে দিয়ে রাজ্য সরকার সংখ্যালঘু তোষণের পথে হেঁটেছে বলেও তিনি অভিযোগ করেন। Muslim appeasement, but we want to save them. এর আগে ধারাভির প্রথম রোগীর সঙ্গে তাবলিগ জামাতের সম্পর্ক আছে বলে জানিয়েছিল মুম্বাই পুলিশই, ফলে তা নিয়েও যথারীতি বয়েছিল ইসলামোফোবিয়ার ঝড়। কিন্তু মুম্বাইয়ের আসল সমস্যা যে দুর্বল স্বাস্থ্য অবকাঠামোতেই, সে কথাও অনেক বিশেষজ্ঞ মনে করিয়ে দিচ্ছেন। শহরের সিয়ন ও কেম দুটো প্রধান হাসপাতাল থেকে ফাঁস হওয়া ভিডিওতেই দেখা গেছে মৃতদেহের পাশের বেডেই করোনা রোগীর চিকিৎসা হচ্ছে, ওয়ার্ডে রোগী উপচে পড়ছে। দিন 15 আগে দায়িত্ব নেওয়া মুম্বাই পুরসভার কমিশনার IS চাহালও স্বীকার করছেন, শহরে রোগটাকে বাগে রাখা যাচ্ছে না। I clearly admit that because in Mumbai with the density of population it is not so easy, I would say. তিনি বলছেন, মানুষের ঘনত্ব এখানে এত বেশি যে কন্টেইনমেন্ট জোনেও ভাইরাসটাকে কন্টেইন করা প্রায় অসম্ভব। যে বস্তিতে 400 মানুষ একটা টয়লেট ব্যবহার করে, সেখানে আপনি কি করতে পারেন? বেসরকারি হাসপাতালগুলোর বেড অধিগ্রহণ করে মুম্বাই এখন অবস্থা সামাল দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। শনিবারের মধ্যে 14,000 কোভিড বেডের ব্যবস্থা হবে বলেও বলা হচ্ছে। শুভজ্যোতি ঘোষ। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। হাজার হাজার বিক্ষোভকারী হংকংয়ের রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি উপেক্ষা করে বেইজিংয়ের প্রস্তাবিত বিতর্কিত এক আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। হংকংয়ের পুলিশ বলছে তারা প্রায় 300 জনকে গ্রেফতার করেছে। মাধ্যমিক স্কুলের ইউনিফর্ম পরা বহু তরুণকে পুলিশের বাসে তুলতে দেখা গেছে। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান দফতর বলছে এবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 3 মাসে দেশটির অর্থনীতি প্রায় 20% সংকুচিত হতে পারে। করোনা ভাইরাস লকডাউনের কারণে ফ্রান্সের অর্থনীতিতে এরই মধ্যে মন্দা শুরু হয়েছে। কোভিড-19 চিকিৎসায় হাইড্রক্সি ক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। ফ্রান্সের দুটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সংস্থা বলছে এই ওষুধটি স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে কেবল গুরুতর অসুস্থ রোগীদের বেলায় এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। ত্রাণ সংস্থা অক্সফ্যাম সতর্ক করছে, পূর্ব এবং হর্ন অফ আফ্রিকা অঞ্চলের লাখ লাখ মানুষ নতুন দফা পঙ্গপালের হামলার ঝুঁকিতে পড়েছে। নতুন এই পঙ্গপালের ঝাঁক আগেরবারের চেয়ে 400 গুণ বড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অক্সফ্যাম বলছে ভারী বৃষ্টির ফলে এই ফসল খেকো পতঙ্গের বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। মরক্কোর পুলিশ বলছে ইসলাম নিয়ে তাদের ভাষায় অবমাননাকর মন্তব্য করার জন্য একজন সুপরিচিত অভিনেতাকে তারা আটক করেছে। জাতীয় নিরাপত্তা দফতর বলছে রফিক বুবকার একটি ভিডিও পোস্ট করেছেন, যেটিতে তারা বলছে মিস্টার বুবকারকে অস্বাভাবিক পরিস্থিতিতে দেখা গেছে এবং তিনি নামাজের পবিত্রতাকে অপমান করেছেন। পাকিস্তানের একজন গ্রামবাসী ভারতকে তার কবুতর ফিরিয়ে দেবার অনুরোধ জানিয়েছে। কবুতরটি গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করা হচ্ছিল সন্দেহে সেটি ভারতের কাশ্মীরে আটক করা হয়েছে। কর্মকর্তারা বলছেন পাখিটির পায়ে একটি রিংয়ে সাংকেতিক ভাষায় কিছু লেখা আছে, যেটি তারা উদ্ধারের চেষ্টা করছে। কিন্তু মিস্টার হাবিবুল্লাহ বলেছেন তিনি ঈদ উদযাপন উপলক্ষে তার কবুতর ওড়াচ্ছিলেন। বাংলাদেশে যারা প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত অর্থাৎ অর্গানিক খাদ্য সামগ্রী বিক্রি করেন, তারা বলছেন সম্প্রতি তাদের ক্রেতা বাড়ছে। ফল এবং সবজিতে রাসায়নিক পদার্থ বা খাদ্যে ভেজাল নিয়ে ক্রেতাদের উদ্বেগের কারণে এই ব্যবসাতে অনেকে আগ্রহী হয়ে উঠছেন। কিন্তু আদৌ তারা অর্গানিক সামগ্রী দিচ্ছেন কিনা সেটি কি কোনোভাবে নিশ্চিত হচ্ছে? এ নিয়ে শাহনাজ পারভিনের একটি প্রতিবেদন, যা গত বছর প্রথম প্রচার করা হয়েছিল। অর্গানিক ফল, সবজি বা প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রির জন্য ঢাকায় পরিচিত কয়েকটি বিপণন কেন্দ্র ঘুরে দেখছিলাম। মোহাম্মদপুর এলাকায় এরকম একটি বিপণন কেন্দ্রে সদাই করছিলেন কলাবাগানের একজন বাসিন্দা। ভীষণ আতঙ্ক আমার, যেখানে যাই সেখানেই
দূষিত জিনিস, যেখানে যায় সেখানে দূষিত জিনিস। আমি জানি না বাংলাদেশে এত প্রডিউস হয় কিন্তু তারপরেও কেন এত নকল, এত ভেজাল আমার মাথায় আসে না। কেন ওষুধ দেয় জিনিসের মধ্যে, কেন ইনসেকটিসাইড দেয়, কেন প্রিজারভেটিভ দেয়, প্রয়োজন তো হয় না। অর্গানিক বলে যেসব পণ্য বিক্রি হচ্ছে তার বিপণন কেন্দ্রগুলোতে একটু অন্য আকৃতির লাউ, কলা, কুমড়ো বা মৌসুমি ফল চোখে পড়ল। একটু জীর্ণ দেখতে সবজিও রয়েছে। এসব দোকানে সরিষার তেল, ঘি বা মধুর বোতলে নেই বাণিজ্যিক পণ্যের চাকচিক্য। অর্গানিক সামগ্রীর ব্যবসা করছে ঢাকার শ্যামলী এলাকায় এমন একটি প্রতিষ্ঠানের কর্মী বাসুদেব সরকার বলছেন তারা কিভাবে এসব পণ্য সংগ্রহ করেন। আমাদের নিজেদের ডেয়ারি খামার আছে, দুধ দই হয়, আর হচ্ছে আমাদের খামার আছে সরিষার তেল হয় গরুর ঘানিতে ভাঙানো, নিজেদের ফার্মেতে ঘি হয় ক্রিম থেকে, আর হচ্ছে চাল ডালগুলা বিক্রি করে এগুলা দেশ থেকে সংগ্রহ করা হয় কৃষকের কাছ থেকে, এবং চাষি থেকে যখন আপনার কোনো অর্গানিক যেটা অর্গানিক পণ্য হিসেবে আমরা সেল করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে ওই কৃষক আসলেই অর্গানিক দিচ্ছে কিনা বা নিরাপদ দিচ্ছে কিনা আপনারা সেটা কিভাবে বিচার করেন? আমরা যে আগে প্রথম পরিদর্শন করি, পরিদর্শন করার পর জিনিসটা দেখে যাচাই বাছাই করে তারপর আমাদের শোরুমে নেওয়া হয়, তারপর আমাদের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এমন ভোক্তাদের একজন নাইমা খানম কাছাকাছি সময়ে খাদ্যপণ্য নিয়ে আতঙ্কের কারণে এসব দোকানে আসতে শুরু করেছেন। দাম অনেক বেশি, তারপরে সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আদৌ কি এরকম বিভিন্ন দোকান দিচ্ছে যে অর্গানিক বলে বিক্রি করছে, আসলেই কি সব অর্গানিক কিনা সেটাও আমরা জানি না, তারপরও অর্গানিক মনে করেই যাচ্ছি। নাইমা খানমের এমন সন্দেহ একেবারে অমূলক তা বলা যাবে না। যেসব খাদ্য সামগ্রী প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত বা অর্গানিক বলে বিক্রি হচ্ছে তা পরীক্ষা করা হয় না বলে জানিয়েছে খাদ্যের মান পরীক্ষা করার সরকারি সংস্থা বিএসটিআই। প্রাকৃতিক কৃষি পণ্য নিয়ে গবেষণা করেন, সেগুলো সংগ্রহ ও বিপণন করেন দেলোয়ার জাহান। তিনি বলছেন অর্গানিক খাবার খেলে তার স্বাদ ও ঘ্রাণেই বোঝা যায়। প্রথমত দেখা বাজারের সাথে এই ফসলের দেখতে কেমন, বাজারের বেগুন, এখানকার বেগুন, এখানকার যে কলা, বাজারের কলা কীভাবে পাকতেছে, এই প্রসেসগুলো দেখলেই সে বুঝতে পারবে যে এটা আসলে ন্যাচারালি। যেসব পরিবারগুলো প্রায় 4 বছর ধরে এখান থেকে খাবার নেয়, তারা এইটা রান্না করতে গেলেই ধরে ফেলবে যে এটা আসলে রাসায়নিক সার দেয়, কারণ রাসায়নিক সার দেওয়া থাকলেই এইটা পানি অনেক বেশি পানি, মানে শাকে যেমন শাক রান্না করতে গেলে অনেক বেশি পানি বেরোবে। এরপরে লাস্ট টেস্টটা হচ্ছে যে খাবার টেবিলে যদি রাসায়নিক সার দেয়া না থাকে তাহলে খাবারের আদি স্বাদ সে পাবে, যে ঘ্রাণ, যে গন্ধ, যে আদি গন্ধ সেইটাই পাবে। কিন্তু যেখানে দেশটির খাদ্য সামগ্রীর মান পরীক্ষাকারী সরকারি সংস্থাই বিষয়টি পরীক্ষা করছে না, তাহলে অর্গানিক সামগ্রীর মান নিশ্চিত হচ্ছে কিভাবে? বেসরকারি সংস্থা উবিনিগ দেশীয় বীজ ও নিরাপদ খাদ্য নিয়ে বহুদিন ধরে কাজ করছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলছেন, আমরা এককালে সরকারি নীতি হিসেবেই কিন্তু বীজ ব্যবহার করেছি। এক সরকার না, বহু সরকারি স্বাধীনতার পর থেকেই হয়েছে, এবং একসময় এটাই বলা হয়েছিল খাদ্য উৎপাদনের জন্য এটাই জরুরি, এবং সেটা করতে গিয়ে এমন এমন বিষাক্ত পেস্টিসাইড, ইনসেকটিসাইড, এমনকি হার্বিসাইড ওইটা দিয়েও কিন্তু নষ্ট করেছে। আর তার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে, যা থেকে মুক্ত নয় কৃষক, বিক্রেতা, ভোক্তা বা কর্তৃপক্ষ কেউই। শাহনাজ পারভীন। এবারে একটি বিশেষ সাক্ষাৎকার। বিবিসি বাংলার এই সপ্তাহের সাক্ষাৎকারে কথা বলছি লন্ডনের বাসিন্দা বাংলাদেশের নাট্যকর্মী এবং লেখক লিসা গাজীর সঙ্গে। লিসা গাজী, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আপনি একজন পেশাদার নাট্যকর্মী হিসাবে কাজ করছেন, অভিনয় করছেন, নাটক লিখছেন, কিন্তু এটা শুরু হয়েছিল বাংলাদেশে, সেখানে আপনি গ্রুপ থিয়েটার করতেন। তো এই শুরুর সময়টার কথা একটু বলুন। আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে কাজ করতাম বাংলাদেশে। আমার যা কিছু শিখা সেটা অবশ্যই নাগরিক নাট্য সম্প্রদায়ের কাছ থেকেই পাওয়া। রথের রশিতে ছিলাম, শঙ্খচিলে ছিলাম, এবং দেওয়ানগাজীর কিচ্ছাতেও কয়েকটি শোতে আমি অভিনয় করেছি। তারপরে আপনার নাটকের জীবনের একটা বড় অংশ হচ্ছে লন্ডনে, কিন্তু এই বিলেত আসাটা কিভাবে হলো? বিলেত আসা তো একেবারেই বৈবাহিক সূত্রে। বিয়ের সূত্রে আমি 1999 সালে বিলেত আসি, এবং তারপরে আমি একটি বাংলা কমিউনিটি চ্যানেল বাংলা টিভিতে প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজে যোগ দিই। কিন্তু দীর্ঘদিন নাটক ছাড়া ছিলাম।
পরে 2008-এ আমি একটি সুযোগ পাই টারা আর্টস, এখানকার খুবই বিখ্যাত একটি থিয়েটার কোম্পানি। মুকুল আহমেদ তখন কাজ করতেন, নির্দেশক মুকুল আহমেদ। তার একটি নাটকে আমি অভিনয় করি এবং সেটার রূপান্তরও করি নাটকটি। তো এই যে 9 বছর আপনি থিয়েটার থেকে বিচ্ছিন্ন ছিলেন বলতে হবে, সেই সময়টা কিরকম ছিল? খুবই কষ্টের ছিল, একেবারে কলজে ছেঁড়া কষ্টের ছিল। কিন্তু একটি কথা না বললে খুবই অন্যায় হবে যে এখানকার একটি থিয়েটার কোম্পানি ইস্টার্ন থিয়েটার এবং শায়না ওনার নির্দেশক ছিলেন, সেখানে আমি 2টো বাংলা নাটক করেছিলাম। ওখানে আমি পায়ের আওয়াজ পাওয়া যায় করেছিলাম এবং দায়বদ্ধ, এবং বাংলা নাটক ছিল, প্রফেশনাল থিয়েটার ছিল না, কিন্তু নির্দেশক হিসেবে শায়না অত্যন্ত উঁচু মানের নির্দেশক এবং তার কাছে যে সুযোগটা আমাকে করে দিয়েছিলেন তার জন্য আমি খুবই কৃতজ্ঞ তার কাছে। বাংলা নাটক তো আসলে নিয়মিত হয় না, ধরেন শখের হয়ে 2টো শো হলো, মানে সবাই মিলে ওর বাড়িতে রিহার্সেল করে আমরা এরকম নাটক করলাম, সেইভাবে আর কি। কিন্তু এখন আপনি যেভাবে নাটকের সঙ্গে জড়িত সেটা হচ্ছে একেবারেই পেশাদার থিয়েটার, এবং সেটা বাংলা নয়, সেটা ইংরেজিতে। সেটা করার চিন্তা আপনার কিভাবে এলো? সেটা আমি খুবই কৃতজ্ঞ আমি যতীন্দ্র ভার্মার কাছে, যে আর্টিস্টিক ডিরেক্টর অফ টারা আর্টস, এবং তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। ওখানেই আমি প্রায় পরপর 4টা নাটক করি, আপনার সোনাটা, তারপরে পিপলস রোমিও, ডিমন্স রিভেঞ্জ, রোকেয়াস ড্রিম। তো এগুলো করে মানে প্রথম দিকে তো যেই আপনার কনফিডেন্স লেভেলটা মানে খুবই দুর্বল ছিল, কিন্তু পরে মনে হলো যে হয়তো পারবো। আর যেটা হয়েছে যে আমি অসম্ভব আপনার সাপোর্ট পেয়েছি, আপনার কো আর্টিস্টদের থেকে সাপোর্ট পেয়েছি, এবং যেটা আমার কাছে মনে হয় আমি খুবই সৌভাগ্যবান যে আমার কখনো বসে থাকতে হয়নি। আমার একটার পর একটা নাটক পেয়েছি, সেটা আপনার বিভিন্ন কাজের থ্রুতে, নির্দেশকদের রেফারেন্সে, নিয়মিত। সেই যে প্রথম দিকের যে নাটকগুলোর যারা অভিনয় করতেন তারা কারা? মানে তারা কি বাঙালি ব্যাকগ্রাউন্ডেরই নাকি এখানকার কারা? বাংলাদেশি বলতে ওভাবে কিন্তু না। আপনার যেটা হয় যে ধরেন কোনো নির্দেশক একটি নাটক করবেন, সেই নাটকে যে সমস্ত চরিত্র আছে সেই সমস্ত চরিত্রগুলোর জন্য তার অডিশন ডাকেন, এবং অডিশনে পার্টিসিপেট করি, এবং সেই অডিশনে যদি আমি টিকি, তাহলে যদি মনে করেন যে একটি পার্টিকুলার চরিত্রের জন্য আমি উপযোগী, তাহলে সেই কাজটি আমি পাই। সো এখানে কে বাংলাদেশি, কে বিলেতি, কে আফ্রিকান, কে চাইনিজ, এই হিসেবে কিন্তু মানে ওইভাবে আমরা কাজটা আসলে পাই না। তবে এটা ঠিক যে কোনো কোনো চরিত্র হয়তো ডিমান্ডই করে যে একজন সাউথ এশিয়ান অ্যাক্টরের প্রয়োজন আছে, তখন হয়তো বিভিন্ন সাউথ এশিয়ান অ্যাক্টার্স আসেন, সেটা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, যে কোনো জায়গা থেকে হতে পারে। অর্থাৎ বাংলাদেশের শ্রোতাদের কাছে একটা থিয়েটার গ্রুপ বললেই প্রথমে যেটা মনে হয় যে এটা ধরুন 40, 50, 60, 70 জনের একটা গ্রুপ, তারা নিজেরাই সমস্ত প্রযোজনার সমস্ত কাজ করেন এবং তারাই ঘুরে ফিরে বিভিন্ন চরিত্রে বিভিন্ন নাটকে অভিনয় করেন। এখানে ব্যাপারটা মোটেও তা নয়, একেবারেই তা নয়, জি না। এখানে আমরা ফ্রিল্যান্সার, আমি যেভাবে কাজ করি, আমি ফ্রিল্যান্সার থিয়েটার প্র্যাকটিশনার এবং প্লে রাইট। সো আমি যদি প্লে রাইটের কাজ পাই তাহলে আমাকে কমিশন করা হয় কোনো প্লে লিখতে, অথবা যখন আমি কোনো নাটকে অভিনয় করি তখন ওই অডিশনের ভিত্তিতে বা রেফারেন্সের ভিত্তিতে আমাকে নেওয়া হয়। মানে আপনার নিজের দল গঠন করা পর্যন্ত কতগুলো নাটকে আপনি অভিনয় করেছিলেন? বেশ কিছু, আমার মনে হয় 10-12টা তো হবে। এবং এখানে একটি কথা বলতে চাই যে কালচার পট গ্লোবাল বলে এখানে একটি আর্টস অর্গানাইজেশন আছে, তাদের সাথে আমি বহু কাজ করেছি। তাহমিমা নামের উপন্যাস থেকে গোল্ডেন এজ করেছিলাম আপনার কালচার পট গ্লোবাল থেকে, এবং সেটারও আমি আপনার অ্যাডাপ্টেশন করেছিলাম নাটকটি, এবং গোল্ডেন এজ বা 6 সিজনস, সাউথ ব্যাংক সেন্টারের মতো জায়গায় তাদের সাথে কাজ করেছি। তারপরে আপনি আপনার নিজের দল তৈরি করেছেন যেটার নাম হচ্ছে কমলা কালেকটিভ। এটা কিভাবে কখন গঠন হলো? এটা আমরা গঠিত হয়েছে 2012 সালে। আমরা আসলে এখানে যে আমরা 4 জন প্রতিষ্ঠাতা সদস্য আছি কমলা কালেকটিভের, এবং সেই 4 জন প্রতিষ্ঠাতা সদস্য খুবই অদ্ভুতভাবে বিভিন্ন নাটকে বিভিন্ন কোম্পানির হয়ে কাকতালীয়ভাবে একসাথে কাজ করার সুযোগ হয়ে গেছিল, এবং সেই সূত্র ধরে আমরা নিজেরা অনুভব করলাম যে ধরনের নাটক আসলে আমরা করতে চাই সেই ধরনের নাটক আসলে আমরা করতে পারছি না, কারণ আমরা তো পেশাদার নাট্যকর্মী, কিন্তু যেই ধরনের নাটক আমরা লিখতে চাই, আমরা বলতে চাই, সেই ধরনের নাটকে আসলে হচ্ছে না। তাহলে একমাত্র উপায় হচ্ছে আমরা নিজেরা যদি সেটা করি। আমাদের ইন্টারেস্ট হচ্ছে সেই ধরনের নাটক করা যেগুলো নারীদের পার্সপেক্টিভ থেকে কথাটা বলা হবে, এবং সেই সমস্ত টপিক নিয়ে আমরা কথা বলবো যেগুলো অনুচ্চারিত থাকে এই সমাজে, যেগুলো নিয়ে মানুষ কথা বলতে দ্বিধা করতে পারেন, সেই সমস্ত গল্প আমরা তুলে আনতে চাই। তো সেই চিন্তা থেকে কমলা কালেকটিভের শুরু।
আমাদের প্রথম যে আমার প্রোডাকশন বীরাঙ্গনা উইমেন অফ ওয়ার, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা ফান্ডিংটা পেয়েছিলাম আর্টস কাউন্সিল ইংল্যান্ডের কাছ থেকে, এবং সেই ফান্ডিংয়ের আপনার ফলশ্রুতিতে আমরা ইউকেতে ট্যুর করি, 5টি শহরে করেছি, এবং আমরা এটি অফি অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেডও হয়েছিল নাটকটি 2014 সালে, এবং পরে আমরা সেই নাটকটিকে বাংলায় রূপান্তর করে বাংলায় আপনার অনুবাদ করে বাংলাদেশেও একটি ট্যুর করি, এবং এখন আমাদের যে সেকেন্ড প্রোডাকশনটি শুরু হতে যাচ্ছে রেড ব্রিজ ড্রামা সেন্টারে, নাটকটির নাম ডটার অফ দ্য ফরেস্ট, এবং সেটিও কিন্তু আর্টস কাউন্সিল ইংল্যান্ড ফান্ডেড। সব ধরনের দর্শকই আমাদের নাটকের দর্শক ছিলেন। এখানে এই যে ইংরেজি নাটকে অভিনয় করা, ইংরেজিতে অভিনয় করা, আমরা জানি যে ভারতে কোনো কোনো শহরে যেরকম দিল্লিতে এবং মুম্বাইতে ইংলিশ থিয়েটার আছে, ইন্ডিয়ান ইংলিশ থিয়েটার, কিন্তু ঢাকায় কিন্তু সেই ঐতিহ্য একেবারেই নেই। সুতরাং এটা আপনার জন্য নিশ্চয়ই একটা একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। এটার জন্য নিজেকে তৈরি করতে কতখানি কাঠখড় পোড়াতে হয়েছে আর কি? পড়াতে হচ্ছে অনেক, আমার ইংরেজি তো একেবারেই ভালো ছিল না, এমন নয় যে এখন খুব ভালো, কিন্তু প্রথম দিকে যেটি ছিল সেটি হচ্ছে আপনার প্রথম দিকে ওই আপনার কনফিডেন্সটা ছিল না। পরে আমি অনুধাবন করলাম, যে বুঝতে পারলাম যে আসলে চেষ্টা এবং যদি কমিটমেন্ট থাকে তাহলে তো সম্ভবই। আর আমি তো মনেই করি যে এটাই আমার কাজের ক্ষেত্র, আমি আসলে এই নাটক ছাড়া আর কিছু করতে পারবো বলে আমার মনে হয় না। সম্প্রতি আপনি সিনেমায় আগ্রহী হয়েছেন এবং একটি প্রামাণ্যচিত্র তৈরি করছেন, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা নিগৃহীত হয়েছেন বীরাঙ্গনাদের নিয়ে। এই সিনেমায় আপনার আগ্রহ কিভাবে হলো? সিনেমায় আগ্রহ হলো আসলে আমি বীরাঙ্গনা উইমেন অফ ওয়ার নাটকটি যখন করি 2014 সালে, তখন অনেকেই এসেছিলেন দেখতে, এবং দুজনে এসেছিলেন, একজন প্রডিউসার মেকিং হার্স্ট্রি একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে অঞ্জলি রৌফ, এবং এক্সিকিউটিভ প্রডিউসার ওপেন ভাইজার থেকে আব্বাস নোখাস্তে। এই দুজনে আমাকে জিজ্ঞেস করলেন যে আমি আর কি করতে চাই এই সাবজেক্টে নিয়ে, এবং তখন আমার মনে হয়েছে যে আমরা যদি একটি ডকুমেন্টারি ফিল্ম করতে পারি সেটি থেকে যাবে, যেটি আমি মূল কারণ এই ছবিটি করার, যে ছবিটির নাম রাইজিং সাইলেন্স, যে এই ওনারা কিন্তু আসলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন, ওনারা মারা যাচ্ছেন, এবং আমি যখন 2010 সালে যখন ওনাদের প্রথম ইন্টারভিউ নেই, এখন পর্যন্ত 4 জন মারা গেছেন, এবং যখন একজন বীরাঙ্গনা মারা যান তখন তার স্মৃতিটুকু কিন্তু চলে যায়, তার গল্পটুকু কিন্তু চলে যায়, সেটা আমাকে খুব বেদনা দেয়। তখন আমার মনে হয়েছে যে তাদের গল্পগুলো আসলে বাঁচানো খুব দরকার, সেই চিন্তা থেকে এই ছবিটির সূত্রপাত। ভবিষ্যতের জন্য সামনে আপনার পরিকল্পনা কি? আমি তো জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত অভিনয় করতে চাই, তো স্বপ্ন অনেক এখন, এবং পরিকল্পনাও অনেক, তো ভবিষ্যৎ বলে দেবে কতটা পারা যায়। বিশেষ করে আমি বীরাঙ্গনা যে কাজটি আমি করছি গত 2013 সাল থেকে, এটি আমার জীবনে একটি উল্লেখযোগ্য কাজ তো অবশ্যই আমি বলতে চাই আমার জন্য। কারণ হচ্ছে যখন আমরা নাটকটি এখানে স্টেজ করছিলাম, আমাদের একটা ভয় ছিল যে এখানকার দর্শকরা কি রিলেট করতে পারবেন আদৌ, হ্যাঁ। কিন্তু আমরা একটি নাটকের শেষে একজন অপেক্ষা করছিলেন আমার জন্য, একজন আইরিশ মহিলা, আমি নাটক অভিনয় করি, তো আমি যখন বীরাঙ্গনা নাটক থেকে বের হলাম, উনি আমাকে এসে বললেন যে থ্যাংক ইউ ফর টেলিং মাই স্টোরি, অ্যান্ড দ্যাট হিট মি বিগ টাইম। কারণ তখন আমাকে বললো যে আমি 80s আইরিশ মহিলা, আমি 80s রেপড হয়েছিলাম, সো থ্যাংক ইউ ফর টেলিং মাই স্টোরি। তখন বোঝা যায় যে এই যে আপনার সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট কতটা ইউনিভার্সাল। এটা আসলে আমরা বীরাঙ্গনাদের কথা বলছি, তাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা আসলে ট্রান্সেন্ড করে সব জায়গায়। এই ধরনের জিনিসগুলো তখন মনে হয় যে আমরা সাইলেন্সটা ভাঙতে চাই, সেখানে হয়তো কড়া নাড়ার মতো শব্দ করতে পারছি। লিসা, শ্রোতাদের জন্য যদি আপনার কোনো একটি নাটকের খানিকটা অংশ, একটুখানি পাঠ অভিনয় বলতে পারি, সেটা একটুখানি করেন। আমি বীরাঙ্গনা উইমেন অফ ওয়ার নাটকটি থেকে একটি ছোট্ট অংশ পাঠ অভিনয় করবার চেষ্টা করছি। When the war broke, she became a freedom fighter, who she was caught by the Razakars and was brought down here. They couldn't break her spirit. Are you Muslim or Bengali? They asked. লিসা গাজীর এই সাক্ষাৎকারটি পুনঃপ্রচার করা হলো। একটি ভুল স্বীকার। ঢাকা থেকে রাকিব হাসনাতের প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নাম বলা হয়েছিল সিরাজুল ইসলাম, আসলে তার নাম হাবিবুর রহমান খান। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। বাংলাদেশে 31শে মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না, তবে গণপরিবহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে 15 জুন পর্যন্ত।
আর বাংলাদেশে 50 শয্যার বেশি সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড বা অন্য যে কোনো রোগের চিকিৎসা করতে হবে, সরকারি নির্দেশ জারি। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশের রাত 10:30, ভারতে রাত 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।